ভাবুন তো, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি রুটটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, ঠিক কি হতে পারে? হরমুজ প্রণালী, যাকে বলা যায় বিশ্বের জ্বালানি ব্যবস্থার লাইফলাইন, ঠিক এমনই এক ভয়াবহ আন্তর্জাতিক সংকটের কেন্দ্রে চলে এসেছে। এই যে দেখছেন, এটাই সেই হরমুজ প্রণালী। এর সবচেয়ে সরু যে অংশটা, সেটা মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। কিন্তু ভাবা যায়, এইটুকু একটা জলপথে কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিকে চালায়। ২০%? সংখ্যাটা অনেক বড়, তাই না? বিশ্বের মোট যে তেল ব্যবহার হয় তার প্রায় ৫ ভাগের ১ ভাগে কিন্তু এই একটা মাত্র পথ দিয়ে যায়। মানে বুঝতেই পারছেন, এখানে কিছু হলে তার ধাক্কাটা গিয়ে লাগবে পুরো বিশ্বের গায়ে। আচ্ছা, তো কেন এই প্রণালীটা এতটা জরুরি? চলেন এর স্ট্র্যাটেজিক গুরুত্বটা একটু তলিয়ে দেখা যাক। জিওপলিটিক্সে চোক পয়েন্ট একটা দারুণ জরুরি জিনিস, আর হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের সবচেয়ে ইম্পর্ট্যান্ট তেল চোক পয়েন্ট। মানে এখানে যদি সামান্য কিছু হয়, তার এফেক্ট কিন্তু হবে গ্লোবাল। তো প্রশ্ন হলো, কি এমন হলো যে এত ভাইটাল একটা রুট বন্ধ করে দিতে হলো? চলুন ঘটনাগুলো পরপর দেখে নিই। ঘটনাটা কিন্তু খুব দ্রুত ঘটেছিল। দেখেন, ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হল, আর তার ঠিক ৬ দিনের মাথায় ৪ঠা মার্চ ইরান প্রণালীটা পুরোপুরি বন্ধ করে দিল। ৯ মার্চের মধ্যে ডেটা দেখাচ্ছিল যেখান দিয়ে ট্যাঙ্কার চলাচল একদম বন্ধ হয়ে গেছে, জাস্ট জিরো। তো একটা জলপথ বন্ধ হয়ে গেল, তাতে কি আসে যায়, তাই না? কিন্তু এর প্রভাবটা যে কতটা মারাত্মক, চলুন দেখি বিশ্ব অর্থনীতিতে এর ধাক্কাটা ঠিক কিভাবে এসে লাগল। যা হওয়ার ঠিক তাই হলো। প্রণালী বন্ধের খবরটা আসতেই তেলের বাজারে যেন আগুন লেগে গেল। সাপ্লাই কমে যাওয়ার ভয়ে তেলের দাম লাফিয়ে লাফিয়ে ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেল। বিশ্ব অর্থনীতির জন্য এটা ছিল একটা বিশাল বড় ধাক্কা। কিন্তু ব্যাপারটা শুধু তেলের দাম বাড়ার মধ্যেই থেমে থাকেনি। এর প্রভাব ছিল আরও অনেক ব্যাপক। যেমন কাতার থেকে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির এক্সপোর্ট পুরোপুরি বন্ধ। সার, অ্যালুমিনিয়াম, স্টিলের মতো জিনিসের কাঁচামালের সাপ্লাই চেনও ভেঙে পড়ার জোগাড়। বড় বড় শিপিং কোম্পানিগুলো বাধ্য হয়ে আফ্রিকার লম্বা রুট দিয়ে ঘুরতে শুরু করল, যাতে খরচ আর সময় দুটোই অনেক বেড়ে গেল। আর পাকিস্তান, বাংলাদেশ, ভারতের মতো দেশগুলো তো সরাসরি মারাত্মক এনার্জি সংকটে পড়ে গেল। আচ্ছা, সারা বিশ্বে যখন এই অবস্থা, তখন অন্য দেশগুলো কি করছিল? তাদের রিয়াকশনটা কিন্তু ছিল বেশ ইন্টারেস্টিং, বেশ দ্বিধা বিভক্তও বলা যায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তখন একটা আন্তর্জাতিক নৌজোট বানানোর ডাক দিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমেরিকার কাছের মিত্র যেমন যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড, এরাই বেঁকে বসল। তারা পরিষ্কার বলে দিল, এটা ন্যাটোর যুদ্ধ নয়, তারা এর মধ্যে নেই। তবে ইরান যে একেবারে সব বন্ধ করে দিয়েছিল তাও না। পাকিস্তান, ভারত, তুরস্কের মতো কিছু দেশকে বেছে বেছে কিছু নির্দিষ্ট জাহাজের জন্য পার হওয়ার একটা লিমিটেড পারমিশন দিয়েছিল। কিন্তু বুঝতেই পারছেন, এই সামান্য ছাড় দিয়ে তো আর গ্লোবাল সমস্যার সমাধান হয় না। বড়সড় যে অবরোধ, সেটা কিন্তু ঠিকই জারি ছিল। এই পুরো সিচুয়েশনটা একটা খুব জরুরি প্রশ্ন তুলে ধরে। হরমুজ প্রণালীর কি সত্যি কোনো বিকল্প আছে? তাহলে বিকল্প কি হতে পারে? সমস্যাটা ঠিক এখানেই। চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। হরমুজ দিয়ে যেখানে দিনে প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল যায়, সেখানে সৌদি আরব আর ইউএই যে বিকল্প পাইপলাইনগুলো আছে, সেগুলো এর সামান্য একটা অংশই সামলাতে পারে। মানে এগুলো কোনোভাবেই হরমুজের ফুল রিপ্লেসমেন্ট হতে পারে না। এমনকি দেখুন, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের যিনি প্রধান, আর্সেনিও ডমিঙ্গুয়েজ, তিনিও কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে এই সমস্যার সমাধান এত সহজ না। তিনি ওয়ার্ন করেছেন যে মিলিটারি দিয়ে পাহারা বসিয়ে হয়তো সাময়িকভাবে জলপথটা খোলা রাখা যাবে, কিন্তু এটা কোনো লম্বা সময়ের বা টেকসই সমাধান নয়, কারণ আসল সমস্যাটা তো রাজনৈতিক। আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে চলে এসেছি একটা বড় প্রশ্ন নিয়ে। কোনো সহজ বিকল্প যখন হাতে নেই, তখন বিশ্ব তার সবচাইতে জরুরি এই জ্বালানি পথটাকে কিভাবে সুরক্ষিত রাখবে? এই কারো কাছে নেই।